everyone, myself Ramesh Yusuf and I am working as an assistant professor. আজকে আমরা লয়ের বিষয়ে কথা বলবো, ল সম্বন্ধে জানবো, আমাদের আইন কি বলছে সেই সম্বন্ধে জানবো এবং আমি যেখানে বসে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি সেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে বলতে পারো তোমাদেরই বন্ধু, তোমাদেরই কাছের মানুষ, মাই লয়ার্স থেকে এবং তাদের হয়ে তাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে তোমাদের সামনে তাদের ফার্স্ট ইনিশিয়েটিভ যেটা আমাকে নিয়ে তারা করছে এবং আমি আশা করি প্রথম ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা এটার দ্বারা এন্টারটেন হবে, অনেক কিছু জানবে, নলেজ গেইন করবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট টপিক। যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 14। অ্যাজ এ ল স্টুডেন্ট, নট অনলি ল স্টুডেন্ট, ল ফ্যাটার্নিটি কেউ হতে পারে, অ্যাডভোকেটস হতে পারেন, যে কেউ হতে পারেন যাদেরকে কনস্টিটিউশনের সংবিধান সম্বন্ধে জানাটা খুব জরুরি বা ইম্পর্টেন্ট আমাদের সোসাইটিতে বেঁচে থাকার জন্য। তো বেসিক্যালি আজকে আমরা একটা আর্টিকেলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আর্টিকেল 14। আর্টিকেল 14-এর দুটো বিষয় রয়েছে। যারা মোটামুটি ফিফথ সেমিস্টার ক্রস করে গেছো বা যারা অ্যাডভোকেট তারা জানবেন যে আর্টিকেল 14 দুটি বিষয় নিয়ে কথা বলছে। একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটি হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো এই দুটো বিষয় কি, নর্মালি আমরা যখন পড়ি একসঙ্গে মিনিং করে নিই, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, বাট দুটোকে একসঙ্গে মিনিং করা যাবে না, ভুল হবে। দুটো আলাদা আলাদা মিনিং রয়েছে, দুটোকে আলাদা আলাদা ভাবে আমাদেরকে বুঝতে হবে। তো ফার্স্টে আমরা আসি আর্টিকেল 14(1) ইকুয়ালিটি বিফোর ল এবং আর্টিকেল 14(2) ডিসকাস করছে হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। নর্মালি দুটো আলাদা আলাদা সাব আর্টিকেলস আলাদাভাবে তোমাদের সামনে রাখছি বা কনস্টিটিউশন সংবিধান রাখছে। ওকে, তোমরা প্রথমেই দেখবে, এটা শুরু করার আগে একটা বিষয় বলে দিই যে প্রিএমবেলে দেখবে উই দ্য পিপল, মানে কনস্টিটিউশনটা কিন্তু আমরাই তৈরি করছি, ওকে, আমাদের জন্য। ফলে এই আর্টিকেলটাও কিন্তু আমাদেরই জন্য, আমাদের জন্য ভারতের সংবিধান এটা আমাদেরকে বলছে যে এই রাইটসটা আমাদের এবং এই রাইটসটাকে প্রিভেল করার জন্য, এই রাইটসটাকে আমরা যাতে ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারি সেই জন্য আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এর ইনার মিনিংটাকে আমাদেরকে আমাদের মধ্যে আনতে হবে। তো চলো শুরু করি আর্টিকেল 14(1) ইকুয়ালিটি বিফোর ল। এই ইকুয়ালিটি বিফোর ল জানার আগে তোমাদের জানতে হবে রুল অফ ল। হোয়াট ইজ রুল অফ ল? এই রুল অফ ল এর কনসেপ্ট কোথা থেকে আসলো? ইটস আ ইংলিশ ল। কি বলছে এই কনসেপ্ট থেকে? যে সমাজের চোখে, সোসাইটি, আমরা সোসাইটির মধ্যে বসবাস করি, প্রত্যেকটি মানুষ, তুমি আমি এবং যারাই রয়েছে কেনা, লয়ের চোখে প্রত্যেকে সমান, কাউকে আলাদা করে আমরা দেখব না। এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। ওকে, তার বিগ এক্সাম্পল দিতে পারো যে লেডি কুইন, দেখবে যারা অ্যাডভোকেট হয়ে গেছো অলরেডি বা হবে, কোর্টে যখন ভিজিট করবে দেখবে যে যাদের টেবিলের সামনে, ডেস্কের সামনে একটা মূর্তি রাখা থাকে, তার চোখটি বাঁধা থাকে। এটা কি মিনিং করে? তো তোমরা দেখবে যে লেডি কুইনের যে বিষয়টি রয়েছে তোমাদের সামনে, দেখবে জাজের সামনে বা জাস্টিসের সামনে ডেস্কে লেডি কুইন রাখা থাকে। তো সেটা এমনি এমনি থাকে না, তার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। একটা কথা বলে দিই এখানে আমরা যে এই পৃথিবীতে কোনো কিছুই বিনা কারণে হয় না, তার পেছনে রিজন থাকে। তো ওটার পেছনেও কিন্তু একটা রিজন রয়েছে। কি রিজন? এটা একটা ইনার মিনিং রয়েছে। কি ইনার মিনিং? যে যেই কোর্টের সামনে আসুক বা যেই জাজের সামনে আসুক না কেন, তাকে জাজ কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করবে না। ডিসক্রিমিনেশন কি, এটা যদি আমরা সহজে বুঝি তাহলে কি বুঝবো? যে প্রধানমন্ত্রী হোক বা একটা ফার্মাস হোক বা একটা কোনো সাধারণ মানুষ হোক, প্রত্যেকে লয়ের চোখে সমান। তখন বিচারের জন্য বা বিচার প্রার্থী যখন সামনে আসবে, সেই বিচার প্রার্থীকে দেখা হবে না সে কোন স্ট্যাটাসে বিলং করে, তাই তো? আমি কোথা থেকে আসছি, আমি কার ছেলে। রিসেন্টলি তোমরা দেখলে শাহরুখ খানের ছেলেকে জেলে নিয়ে যাওয়া হলো। তো সেটাই, যেখানে দেখা হবে না কে সমাজে কোন শ্রেণীতে বসবাস করছে। তুমি ফার্মার্সের ঘর থেকে আসো বা তুমি প্রধানমন্ত্রীর ঘর থেকে আসো, তোমাকে ল ইকুয়ালি ট্রিট করবে। অর্থাৎ কেউ
আনইকুয়াল নয়। ওকে, প্রত্যেকে লয়ের চোখে ইকুয়াল, এই বিষয়টাই তোমার বলছে যে রুল অফ ল। তাহলে কি ইকুয়ালিটিকে এস্টাবলিশ করার জন্য আমাকে কোনো জিনিসকে ডিমান্ড করতে হবে, আমরা লয়ের কাছে ডিমান্ড করব, আর এই ডিমান্ডটাকেই বলা হচ্ছে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তোমাকে প্রোটেক্ট করা হচ্ছে, তুমি ডিমান্ড করো ইকুয়ালিটিকে এস্টাবলিশ করার জন্য, তাহলে তুমি ডিমান্ড করো, কি ডিমান্ড করবে? তাহলে তোমাকে ডিমান্ড করতে হবে যেটা সোসাইটির জন্য প্রযোজ্য হবে, যেটা সোসাইটির জন্য দরকার, সেটা আমার ডিমান্ড করতে হবে। যেমন উমেন প্রোটেকশন। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে সোসাইটির আপগ্রেডেশনের জন্য, সোসাইটিকে ডেভেলপ করবার জন্য যারা পিছিয়ে পড়া মানুষ, সমাজের যারা অনেকটা পিছিয়ে রয়েছে, তাদেরকে ওঠানোর জন্য যদি আমরা কোনো এক্সট্রা ল ডিমান্ড করি, তা সেই ডিমান্ড করাটা কিন্তু কখনোই বলতে পারবো না যে এটা তোমার ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে না। কারণ সেই ডিমান্ডটা দরকার, ক্লাসিফিকেশনটা দরকার, কোথাও কোথাও আমাদেরকে রিজনেবল ক্লাসিফিকেশন দরকার রয়েছে, এবং সেই দরকারটা রয়েছে বলেই আমরা ডিমান্ড করছি যে এই লটাই দরকার। কেন দরকার? কারণ আমরা যদি লটাকে ডিমান্ড না করি, তাহলে কখনোই আমরা ইকুয়ালিটি বিফোর ল আমরা এস্টাবলিশ করতে পারবো না। কারণ সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষ সমান নয়, এবং প্রত্যেকটি যদি সমান নয় আর তাদেরকে যদি আমরা সমানই বা ইকুয়ালি ট্রিট করি, তাহলে কিন্তু কখনোই ইকুয়াল প্রোটেকশন ল এস্টাবলিশ হবে না। আর সেই জন্য কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে সমাজে যে যে জায়গায় রয়েছে, সেই কোন জায়গায় রয়েছে তার উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? ডিমান্ড করতে হবে, আমাদের তাদের রাইটসটাকে চাইতে হবে, তবেই তারা এক্স্যাক্টলি সেই জায়গা থেকে উঠে আসতে পারবে। আর সেই জন্যই আলাদা করে আমাদের চাইল্ড প্রোটেকশন ল রয়েছে, ওমেন প্রোটেকশন ল রয়েছে, কিন্তু কোথাও তুমি দেখবে না যে তোমার মেনদের জন্য কোনো প্রোটেকশন ল রয়েছে, কারণ দরকার নেই। আর এই যে কোথায় দরকার এবং কোথায় দরকার নেই, সেটাকেই ক্লাসিফাইড করতে হবে, সেটাকেই বুঝতে হবে। ওকে, আমি ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে কখনোই ক্লাস 10-এর স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারবো না। বা আমি যদি মনে করি যে চলো একটা টেস্ট নেওয়া হোক, দেখবো কে ভালো রেজাল্ট করে, এবং সেই জন্য আমি ক্লাস 5-এর স্টুডেন্টকে এবং ক্লাস 12-এর স্টুডেন্টকে একসঙ্গে বসালাম এবং সেম কোশ্চেন পেপার তাদেরকে ডিস্ট্রিবিউট করলাম, ঠিক আছে, করতেই পারি, কিন্তু রিজনেবল ক্লাসিফিকেশন কি হলো? ইকুয়ালিটি বিফোর ল কি এস্টাবলিশ হলো? বা ইকুয়াল প্রোটেকশন অফ ল এস্টাবলিশ হলো? হলো না। কারণ আমি কখনোই একটা ক্লাস 5-এর স্টুডেন্টকে ক্লাস 12-এর স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারবো না। তাহলে আমাকে রিজনেবল ক্লাসিফিকেশন দরকার। বুঝতে হবে যে ক্লাস 5-এর স্টুডেন্ট, ক্লাস 5-এর স্টুডেন্ট, তারা একটা আলাদা ক্যাটাগরিতে বিলং করে, তাদের জন্য আলাদা কোশ্চেন পেপার দরকার। আর সেই জন্যই এটাকে এস্টাবলিশ করার জন্যই দুটো টেস্ট রয়েছে, এবং সেই টেস্টটা করাটা খুব জরুরি। কিভাবে সেই টেস্টটা আমরা করব? এই টেস্টটা করার জন্য দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া, and another is rational nexus. First one, intelligible differentia, and second one, rational nexus. কি নামের মধ্যে বুঝতে, ফার্স্ট ওয়ান যদি আমরা ক্লারিফাই করি এখন, যে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া কি বলছে? ইন্টেলিজেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাই ইউর ইন্টেলিজেন্সি, যে কোথায় কি প্রয়োজন, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর ইন্টেলিজেন্ট, তাই তো? অর্থাৎ যে উদাহরণটা আমি প্রথমে নিলাম, যে ক্লাস 5-এর স্টুডেন্টকে এবং ক্লাস 12-এর স্টুডেন্টকে যদি একই কোশ্চেন পেপার দিই বা প্রোভাইড করি, তাহলে কি হবে? ক্লাস 5-এর স্টুডেন্টের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে একটা জাস্টিস আমরা করতে পারছি না। তাহলে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে ক্লাস 5-এর জন্য আলাদা কোশ্চেন স্ট্রাকচার এবং ক্লাস 12-এর জন্য আলাদা কোশ্চেন স্ট্রাকচার, তবেই কিন্তু এই ডিফারেন্সিয়েটটা করতে পারবো, এবং সেটা আমাদের চাইতে হবে,
তবেই কিন্তু ইকুয়ালিটি বিফোর ল এস্টাবলিশ হবে। আর ইকুয়াল প্রোটেকশন ল কখন হবে? যখন জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, ক্লাসিফাইড করতে পারবো যে হ্যাঁ ক্লাস 5 এর জন্য আলাদা কোশ্চেন পেপার দরকার, তারা কখনো এই ক্লাস 12 এর কোশ্চেন পেপার অ্যাটেম্প করতে পারবে না বা সেই জায়গাতে তারা পৌঁছায়নি। উল্টো দিকে সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম, রেশনাল অ্যাক্সেস। তাহলে কোথাও গিয়ে আমাকে এন্ড রেজাল্টটা ভাবতে হবে যে আমি কি চাইছি, যে পরীক্ষা নিয়ে এক্সাম নিয়ে তারা কেমন রেজাল্ট করছে সে বিষয়ে দেখা আমার উদ্দেশ্য, এবং সেটার জন্য আমাকে ক্লাসিফাইড করতে হচ্ছে। তাহলে কি আমি ক্লাস 12 স্টুডেন্টকে তাহলে কি আমি ক্লাস 5 স্টুডেন্টকে আলাদাভাবে পড়াশোনা করিয়ে তাদেরকে আমি 12 কোশ্চেন পেপার দেবো? সম্ভব? ক্লাস 5 থেকে 12 যেতে 7 ইয়ার্স লাগবে। আমি চাইছি যে তাদেরকে একই কোশ্চেন পেপার প্রোভাইড করব, এবং সেই জন্য চলো ঠিক আছে তাদেরকে 1 মাস একটা ট্রেনিং দিয়ে দিই যে 12 কোশ্চেন পেপার সঙ্গে আলোচনা করি। না, পসিবল নয়, ইম্পসিবল। একটা ছেলের জন্য 7টা বছর টাইম লাগছে 5 থেকে 12 যেতে, আমি যদি 1 মাসে তাদের ট্রেনিং দিয়ে মনে করি যে চলো তারা হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে, তারা পারবে, তাহলে কোথাও গিয়ে কিন্তু রিজনেবল ক্লাসিফিকেশনটা হলো না, বা কোথাও গিয়ে আমি আমার ইন্টেলিজেন্সটা অ্যাপ্লাই করতে পারলাম না। তাহলে কি করতে হবে আমাকে? রেশনাল অ্যাক্সেস। রেশনাল অ্যাক্সেস মানে আমাকে ক্লাস 12 এর স্টুডেন্টকে ক্লাস 12 এর কোশ্চেন পেপার দিতে হবে, ক্লাস 5 এর স্টুডেন্টকে ক্লাসের 5 এর কোশ্চেন পেপার দিতে হবে, এবং তারপরে এক্সাম নিয়ে আমাকে এন্ড রেজাল্টে আসতে হবে যে ওরা কেমন এক্সাম দিল, তারা কোন জায়গাতে রয়েছে, তারা কোথায় কতটা বুঝতে পারলো এই পুরো ইয়ারটা জুড়ে বা পুরো সেমিস্টারটা জুড়ে। তাহলে কোথাও গিয়ে আমাকে মেলবন্ধন করতে হবে, কোথাও গিয়ে আমাকে ক্লাসিফাইড করতে হবে, তবেই গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এস্টাবলিশ হবে। আর এস্টাবলিশ তখনই হবে যখন আমরা ডিমান্ড করব যে না আমাকে 5 এর জন্য 5 এর স্টুডেন্ট 5 এর কোশ্চেন পেপার দরকার, আর 12 এর জন্য 12 এর কোশ্চেন পেপার দরকার। তো ডিমান্ডটা দরকার। তুমি ডিমান্ড করতে না পারো তাহলে কিন্তু হবে না। এবং সেই জন্যই ইকুয়াল প্রোটেকশন অফ লকে কিন্তু একটা পজিটিভ সেন্স ভাবা হয়েছে। ইটস আ নেগেটিভ সেন্স। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ আর পজিটিভ, যে হ্যাঁ এটা দরকার, এটা দাও আমাকে, পজিটিভ, তাই তো? তাহলে এই দুটো টেস্টের মাধ্যম দিয়ে আমরা কি করব? আমরা ক্লাসিফাইড করার চেষ্টা করব, আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব যে কোথায় কোনটা প্রয়োজন। যদি কেউ পিছিয়ে থাকে তাহলে তাকে ওঠানোর জন্য, তাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য তার মতো করে ভাবতে হবে, তার মতো করে চিন্তা করতে হবে। আমরা যদি সমানভাবে ট্রিট করি তাহলে কিন্তু সম্ভব নয়। একটা বাড়িতে ধরো একজন ভালো স্টুডেন্ট রয়েছে, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সবকিছু জানে, সবকিছু বোঝে, আর একটি স্টুডেন্ট ধরো সেম ক্যাটাগরি, সেম এজ, সেম ক্লাসে পড়ে, কিন্তু একটু পড়াশোনায় সে কমা। তাহলে কি দুজনকে আমরা একসঙ্গে ট্রিট করতে পারবো? একই রকম ভাবে একই টিউশনে পাঠাচ্ছি আমরা, একই ধরনের আমরা ক্লাস প্রোভাইড করছি, ঠিক আছে, অসুবিধা নেই, ইকুয়ালিটি হচ্ছে। কিন্তু দুজন যদি একই রকম ট্রিট করি, একজন একটু পড়াশোনায় ভালো একটু পড়াশোনায় খারাপ, তাহলে কোথাও গিয়ে কি আমরা ইনজাস্টিস হয়ে যাচ্ছে না? তো জাস্টিস করতে হবে। তো জাস্টিসটা কিভাবে করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে। ক্লাস 5 এর স্টুডেন্ট যে ছেলেটি পড়াশোনায় একটু কমা রয়েছে, তার জন্য আমার কি করতে হবে? স্পেশাল কেয়ার নিতে হবে। তার বাড়ির লোকেদের কি উচিত? যে ছেলেটি পড়াশোনায় একটু কমা তার জন্য স্পেশাল কেয়ার নেওয়া, তার জন্য স্পেশালভাবে কোনো ধরনের বুক হোক, ক্লাস টিচার হোক, বাড়িতে তোমার আলাদাভাবে কেয়ার নেওয়া সেটা নিতে হবে। আর সেটাই হচ্ছে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া। আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে দুটো স্টুডেন্টের সঙ্গে, দুটো মানুষের সঙ্গে। এইটি হচ্ছে এই যে বিষয়টি আমি বললাম যে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া এবং হচ্ছে তোমার রেশনাল অ্যাক্সেস, এই যে তোমার টেস্ট দুটি, এটি প্রথম তোমার যে কেসটির মাধ্যমে আনা হয়েছে সেটি হচ্ছে FN বালসারা ভার্সেস স্টেট অফ বোম্বে। তোমরা কেস ল পড়বে, যারা হয়তো ল স্টুডেন্ট নও তারা কেস ল সম্বন্ধে আইডিয়া নেই। কেস ল বলতে কি বোঝায়? যে কেসের মাধ্যম দিয়ে কোনো কিছু আমরা ডিসাইড করি। এবং এই যে বিষয়টা, যে দুটো টেস্টের কথা আমি বললাম, এতক্ষণ তোমাদের পড়ালাম আমি, এটা এই কেসের মাধ্যমে প্রথম আনা হয়েছে, FN বালসারা ভার্সেস স্টেট অফ বোম্বে। ওকে, এবং এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে ওল্ড ডক্ট্রিন। এই কনসেপ্টটা কিন্তু এখন নেই। FN বালসারা ভার্সেস স্টেট অফ বোম্বে, এই কেসটি হচ্ছে
ওল্ড ডক্ট্রিন। নিউ ডক্ট্রিন তাহলে কি? ইপি রয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু, এই কেসে আমাদের একটা নতুন ডক্ট্রিন আসলো। তো নিউ ডক্ট্রিন আসলো কোন কেস ল থেকে? ইপি রয়াপ্পা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু। কি বলা হলো যে, এবং কেন এটা কনসেপ্টটা, নিউ ডক্ট্রিনের কনসেপ্টটা আসলো সেটা একটু জেনে নিই। কারণ সময় যত যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত আমাদের চেঞ্জ হতে হচ্ছে, আমাদের এক্সপোজার বাড়ছে, আমরা নতুনভাবে চিন্তা করছি, ভাবছি। আগে যেটা আমাদের ঠিক মনে হয়েছিল এখন সেটা মনে হচ্ছে না, আর একটু আপগ্রেডেশনের দরকার রয়েছে। এবং সেই আপগ্রেডেশনের প্রয়োজন থেকে এই নিউ ডক্ট্রিনের কনসেপ্ট। এবং কি বলা হলো নিউ ডক্ট্রিনে? যে শুধুমাত্র এই দুটি টেস্ট থাকলেই হবে না, কি করতে হবে? আমাদের আরবিট্রারিনেস, এই জিনিসটাকে নিয়ে ভাবতে। হোয়াট ইজ আরবিট্রারিনেস? স্টেট এমন কোনো ল আনতে পারবে না, এমন কিছু তৈরি করতে পারবে না যেটা আরবিট্রারিনেসকে সাপোর্ট করবে। ডক্ট্রিনে কি বলা হলো? যে আরবিট্রারিনেস এটা দেখা হবে। অর্থাৎ শুধুমাত্র এই দুটো টেস্ট আমি ক্লিয়ার করলাম, দেখা গেল কোনো একটা অ্যাক্ট কিছু একটা করলো কেউ, সেই মাধ্যম দিয়ে ধরো কেউ টেস্টটা কোয়ালিফাই করে গেল, টেস্টটা কোয়ালিফাই হয়ে গেল মানেই আমি বুঝে গেলাম আচ্ছা ঠিক আছে এই ছেলেটি বা এই মেয়েটি যোগ্য। শুধু সেটা বিচার করলে হবে না, দেখতে হবে যে প্রসেসের মধ্যে দিয়ে আমি নিয়ে গেলাম, অর্থাৎ যে লটি আমি আনতে চলেছি সেটি কোথাও আরবিট্রারিনেস হচ্ছে না তো, সেটি কোথাও সমাজের বিপরীতে চলে যাচ্ছে না তো। শুধুমাত্র সেই টেস্টটি কোয়ালিফাই করলেও চলবে না, যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও তো দেখতে হবে সেটা আরবিট্রারির মধ্যে আসছে কিনা, কোথাও গিয়ে তার মধ্যে একটা বাধ্যবাধকতা চলে আসছে কিনা, সেটাও আমাদের বুঝতে হবে। তো নিউ ডক্ট্রিনের মধ্যে কি বললো? যে দুটো টেস্ট এবং তার মধ্যে কি থাকবে? আরবিট্রারি লেস হবে, সেটা কোনোভাবেই সেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সেরকম কিছু না হয়। আমি ডিমান্ড তো করতে পারি, আমি ডিমান্ড তো আনলাম যে এই লটা আনা দরকার for the sake of the people, for the sake of the society, কিন্তু শুধুমাত্র সেটা হলে চলবে না, আমাকে দেখতে হবে যেন কি হয়? ন্যাচারাল ল এস্টাবলিশ হয়। অর্থাৎ এই দুটো যে তোমার টেস্ট, অর্থাৎ ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া এবং হচ্ছে তোমার রেশনাল নেক্সাস, তার সঙ্গে তোমার হচ্ছে ন্যাচারাল ল এস্টাবলিশ হচ্ছে কিনা, ন্যাচারাল জাস্টিস এস্টাবলিশ হচ্ছে কিনা, সেই জিনিসটা বুঝতে হবে। ন্যাচারাল জাস্টিস তখনই এস্টাবলিশ হবে যখন তার মধ্যে আরবিট্রারিনেস থাকবে না। যদি আরবিট্রারিনেস থাকে তাহলে সেটা কখনোই ন্যাচারালি এস্টাবলিশ হবে না, তাই তো? ওভারঅল আজকে যেটা আমরা পড়লাম, কি বুঝলাম? যে লয়ের চোখে প্রত্যেকে সমান, রুল অফ ল সেটাই বলছে। কিন্তু এই সমানটা তখনই এস্টাবলিশ হবে যখন তুমি ডিমান্ড করবে, স্পেশাল ল ডিমান্ড করবে। স্পেশাল ল কি হতে পারে? আমাকে রিজনেবল ক্লাসিফিকেশন করতে হবে, তাই তো? কি ক্লাসিফিকেশন? যে এই লটা আমার দরকার, সমাজের জন্য প্রয়োজন। সেই লটা হতে পারে যে কোথাও গিয়ে আমি অন্যজনের সঙ্গে কোথাও গিয়ে আমি ডিভাইডেড করছি, যেমন তুমি বলতে পারো যে ওমেন প্রোটেকশন কোথাও গিয়ে ছেলেদের সঙ্গে ডিভাইড করছে, কিন্তু না, এটা রিজনেবল ক্লাসিফিকেশনের মধ্যে আসছে। এটা 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 তোমার হচ্ছে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া, যে আমাকে ডিফাইন করতে হবে। কোথাও গিয়ে সমাজের জন্য কোনো একটা ব্যাকওয়ার্ড মানুষ, কোনো একটা সোসাইটির জন্য যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেটা কাস্ট হতে পারে, এটা তোমার রিলিজিয়ান হতে পারে, আমরা যদি ডিফারেন্সিয়েট করি সেই ডিফারেন্সিয়েটটা কখনোই আমরা বলতে পারবো না যে সেটা তোমার ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে না, বা কোথাও গিয়ে আর্টিকেল 14কেই তোমার ভায়োলেট করছে, সেটা বলা যাবে না। কারণ এই ডিফারেন্সিয়েটটা করাটা হচ্ছে কি সমাজের ভালোর জন্য, সোসাইটির ওয়েলফেয়ারের জন্য, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, ওয়েলফেয়ার অফ সোসাইটিটা মাথায় রাখতে হবে। ওয়েলফেয়ার অফ সোসাইটি তখনই এস্টাবলিশ হবে যখন তুমি ভাববে, তুমি চিন্তা করবে, তুমি তোমার ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করবে, তখনই ওয়েলফেয়ার অফ সোসাইটি হবে। এবং তার জন্য যদি আমাকে কোনো ল তৈরি করতে হয় যেটা তোমার ইনিশিয়ালি মনে হতে পারে এগেনস্ট দ্য আর্টিকেল 14, কিন্তু সেটা এগেনস্ট দ্য আর্টিকেল 14 নয়, তার কারণ এই কাস্ট, এই রিলিজিয়ন, এই স্ট্যাটাসের তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করাটা যদি তার জন্য হয়, সোসাইটি ওয়েলফেয়ারের জন্য হয়, তাহলে কোনো অসুবিধা নেই, সেটা পারমিসেবল।
কারণ সেটা হচ্ছে তোমার রিজনেবল এক্সেপশনের মধ্যে পড়ছে। তো ওভারঅল আর্টিকেল 14(1) এবং 2 এই দুটো বিষয়, এবং মেনলি আরেকটা কেসের কথা আমি বলবো, মানেকা গান্ধী কেসে কিন্তু কি হলো যে এই বিষয়টা যে নিউ ডক্ট্রিনের কনসেপ্টটাকে কিন্তু আরো ভালোভাবে এস্টাবলিশ করা হলো, এবং কি বলা হলো যে জাস্ট এবং ফেয়ার হতে হবে, জাস্ট এবং ফেয়ার হতে হবে। আমি যখন কোনো ল ডিমান্ড করছি, ঠিক আছে, হয়তো বা দুটো টেস্টকে সে কোয়ালিফাই করে গেল, ঠিক আছে, কিন্তু সেটা যদি জাস্ট এবং ফেয়ার না হয় সেই জিনিসটা, তাহলে কিন্তু সেই অ্যাক্টটা কিন্তু কখনোই বলা যাবে না যে হ্যাঁ কোয়ালিফাই করে গেছে মানে আমি জাস্টিস প্রোভাইড করে দিলাম, সেটা কিন্তু নয়। জাস্টিস তখনই প্রোভাইড হবে যখন এই দুটো টেস্টকে আমি কোয়ালিফাই করছি এবং তার সঙ্গে সেই জিনিসটি বা সেই লটি তোমার জাস্ট এবং ফেয়ার হচ্ছে, আরবিট্রারি লেস হচ্ছে, তখনই কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি সোসাইটির মধ্যে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এস্টাবলিশ হলো, আমি মানুষকে সমান অধিকার দিতে পারলাম। শুধুমাত্র আমরা একটা জেনেরিক সেন্স ইউজ করে দিলাম হ্যাঁ ইকুয়ালিটি বিফোর ল প্রত্যেকে সমান, সেটা করলে হবে না, শুধু বলে দিলেই হবে না, তার অ্যাপ্লিকেবিলিটি, তার অ্যাপ্লিকেশন কিভাবে সম্ভব? যখন তুমি তোমার ইন্টেলিজেন্স দিয়ে ভাববে যে হ্যাঁ আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমি দুটো বাচ্চা, যে দুটি বাচ্চা হচ্ছে একজন পড়াশোনায় খুব ভালো একজন পড়াশোনায় খুব কমা, এবং তাদেরকে আমি একই ইকুয়ালি তোমার হচ্ছে ট্রিট করছি, সেটা কিন্তু কখনোই জাস্টিস প্রোভাইড করছে না, এটা কিন্তু কখনোই তোমার হচ্ছে আমি বলতে পারবো না ইকুয়ালিটি বিফোর ল। তখনই সম্ভব যখন আমি ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করব। এখানে ইন্টেলিজেন্স অ্যাপ্লাই কিভাবে হবে? যে আমাকে ভাবতে হবে যে আমাকে দুটো বাচ্চাকে আলাদা করে কনসেন্ট্রেট করতে হবে, যে বাচ্চাটি একটু কমা তার জন্য আমি আলাদাভাবে ভাববো, আলাদাভাবে চিন্তা করবো। ওকে, আজকের মতো এটুকুনি। ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে। নেক্সট ক্লাস, নেক্সট সেশন আবার দেখা হবে। আমি ছাড়াও আরও অনেক টিচার্স, অনেক প্রফেসর তোমাদের সঙ্গে কথা বলবে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।